বন্ধুরা, অনেক সময় আগে একটি গ্রামে এক ব্যক্তি বসবাস করত, যার কাছে একটি ঘোড়া ছিল। ওই ব্যক্তির 4টি পুত্র ছিল। বাবার কাছে তো ওই 4 পুত্রই ছিল খুবই আদরের, কিন্তু আসলে তারা ছিল একদমই বোকা প্রকৃতির। এরপর যখন ওই ব্যক্তি মারা যায়, তখন তার ছেলেরা এটা আলোচনা করে যে আমাদের বাবা তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন এই ঘোড়াটিকে পালন করবে কে? তারা ঠিক করে যে এই ঘোড়াকে কেটে তারা সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে প্রত্যেক ভাই একটি একটি করে ওই ঘোড়ার পা ভাগ পাবে। কিন্তু তারা এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে তাহলে ওই ঘোড়ার বাকি অংশ কিভাবে ভাগ করব। তারা ওই ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই সমস্ত হিসাব করতে থাকে। ঠিক সেই সময় এক ব্যক্তি সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তিনি এই 4 ভাইকে জিজ্ঞাসা করেন যে, হে ভাইরা, তোমরা 4 জন মিলে কি বিষয়ে আলোচনা করছো? আমাকে বলো, হতে পারে আমি তোমাদের এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারি। তখন তাদের মধ্যে এক ভাই বলে যে, আমরা 4 ভাই, এখন আপনি আমাদের বলুন তো যে এই ঘোড়াটিকে আমরা 4 জন সমান ভাগে কিভাবে ভাগ করব। তখন ওই ব্যক্তি বলেন, এটা তো খুবই সহজ, তোমরা এই ঘোড়াটিকে বিক্রি করে দাও, এরপর যে অর্থ পাবে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নাও। 4 ভাই এতে রাজি হয়ে যায় আর ওই ঘোড়াটিকে বিক্রি করার জন্য শহরের দিকে রওনা দেয়। রাস্তায় একটি জঙ্গল পড়ে আর সেখানেই রাত্রি হয়ে যায়। 4 ভাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা যখনই একটু বিশ্রামের জন্য বসে তখনই তারা ঘুমিয়ে পড়ে। এরপর যখন তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, তখন ওই রাত্রিতে এক চোর সেখান দিয়েই পার হচ্ছিল। সে দেখে যে এই 4 ব্যক্তি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে, তাই সে চুপি চুপি ওই ঘোড়াটির দিকে এগিয়ে যায়। চুপি চুপি ওই ঘোড়ার দড়িটি খোলে এবং সেখান থেকে ঘোড়াটিকে নিয়ে পালিয়ে যায়। একটু পর এক ভাই চোখ খোলে, তখন সে দেখে যে তাদের ঘোড়াটি সেখান থেকে উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে অন্যান্য ভাইদের জাগিয়ে তোলে আর বলে যে আমাদের ঘোড়াটি চুরি হয়ে গেছে। তখন এক ভাই ঘুমের ঘোরেই বলে যে শুয়ে পড়ো, হয়তো রামজান খান নিয়ে গেছে, সকালে দেখে নেব। এরপর সকালে যখন তাদের 4 ভাইয়েরই চোখ খোলে, তখন তারা রামজান খানকে খুঁজতে বেরিয়ে যায়। রাস্তায় তারা একটি উটের পায়ের চিহ্ন দেখতে পায়। তখন তাদের মধ্যে এক ভাই বলতে শুরু করে যে এই দেখো, এটা একটি উটের পায়ের চিহ্ন। দ্বিতীয় জন বলে এটা একটি পুরুষ উটের পায়ের চিহ্ন। তখন তৃতীয় ভাই বলে এই উটের তো একটি চোখ অন্ধ বলে মনে হচ্ছে। আর চতুর্থ ভাই বলে যে এই উট অবশ্যই দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছে। এরপর যখনই তারা একটু এগিয়ে যায়, তখনই তারা দেখে যে এক ব্যক্তি খুবই চিন্তিত অবস্থায় তাদের দিকেই এগিয়ে আসছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা এদিকে কোনো উট দেখেছেন কি? তখন এদের মধ্যে একজন বলে পুরুষ উট, দ্বিতীয় জন বলে এক চোখে অন্ধ ছিল, তৃতীয় জন বলে দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছে কি? তখন ওই ব্যক্তি বলেন যে তোমরা একদমই ঠিক বলছো, এটা বলো যে তোমরা ওই উটটিকে কোথায় দেখলে? তখন তারা বলে যে আমরা তো কোনো উট দেখিনি, তুমি সামনের দিকে গিয়ে খুঁজো। ওই ব্যক্তি বলেন যে হে ভাইরা, তোমাদের কাছে ওই উট সম্পর্কে এত কিছু খবর রয়েছে, তাহলে তোমরা কিভাবে বলছো যে আমরা উট দেখিনি? এটাও তো হতে পারে যে তোমরাই আমার উটকে চুরি করেছো। চলো রাজার কাছে যাওয়া যাক, তিনি এটার সমাধান করবেন। এরপর ওই 4 ভাই এবং উটের মালিক ওই রাজার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে তারা মাটিতে একটি মানুষের পায়ের ছাপ দেখতে পায়। তখন 4 ভাইয়ের মধ্যে একজন বলে এটা হলো একটি স্ত্রীর পায়ের চিহ্ন। দ্বিতীয় জন বলে যে এই মহিলা ঘর থেকে রাগারাগি করে বেরিয়ে গেছে। তৃতীয় জন বলে হে ভাই, এই মহিলা তো গর্ভবতী বলে মনে হচ্ছে। এই সমস্ত কথা বলতে বলতে তারা যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন এক ব্যক্তি তাদের দিকেই দৌড়ে আসতে থাকে। তিনি জিজ্ঞাসা করেন হে ভাইরা, তোমরা রাস্তায় কোনো মহিলাকে দেখোনি তো? তখন এক ভাই বলে ওই যে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে গেছে। দ্বিতীয় ভাই বলে আমার মনে হয় সে গর্ভবতীও ছিল, তাই না? তৃতীয় ভাই বলে যে রাত্রের সময় ঘর থেকে বেরিয়ে গেছে। এটা শুনে ওই ব্যক্তি বলেন হ্যাঁ, একদম ঠিকই বলেছ, তোমরা এটা বলো যে ওই মহিলা কোথায়? তখন ওই 4 ভাই একত্রিত হয়ে বলে যে আমরা তো তাকে কোথাও দেখিনি, যাও অন্য কোথাও খোঁজাখুঁজি করো। তখন ওই ব্যক্তি বলেন যে আমি তোমাদের কথা কিভাবে বিশ্বাস করব? তোমরা তো তার ব্যাপারে সমস্ত কিছুই জানো, তাহলে তোমরা এখন বলছো যে আমরা তাকে দেখিনি।
আমার স্ত্রী অবশ্যই তোমাদের কাছেই আছে। তখন ওই ভাইয়েরা বলে যে যদি তোমার আমাদের ওপর সন্দেহ হয়, যদি আমাদের কথা বিশ্বাস না হয়, তাহলে চলো আমাদের সঙ্গে রাজার কাছে, তিনি এই মামলার সমাধান করবেন। এখন ওই ব্যক্তিও এদের সঙ্গে এগিয়ে চলে। চলতে চলতে তারা একটি শহরের মধ্যে পৌঁছে যায়। সেখানে তারা একটি গলিতে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে এখানে রমজান খান কে। তখন সে পাশের ঘরের দিকে ইশারা করে, আর ঠিক ওই সময়ই ওই ঘর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে আর বলে, আমি হলাম রমজান খান, বলো কি ব্যাপার। তখন ওই ভাইয়েরা বলতে থাকে যে কাল রাত্রে তুমি আমাদের ঘোড়াটি নিয়ে গেছো, ওই ঘোড়া এখন আমাদের ফিরিয়ে দাও। রমজান খান বলে, আমি নিজের ঘরের মধ্যেই আছি, তোমরা পাগল, তোমরা হলে আহাম্মক, আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে যেতে পারি। তখন ওই ভাইয়েরা বলে, যদি তুমি এটা অস্বীকার করছো তাহলে রাজার কাছে চলো, সেখানে এর সমাধান হবে। এরপর তারা সবাই রাজার দরবারে পৌঁছে যায়। রাজা তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কেন এখানে এসেছো, কি ব্যাপার। তখন তারা বলে, হে মহারাজ, আমরা ন্যায় বিচারের জন্য এখানে উপস্থিত হয়েছি। এরপর তারা সবাই রাজাকে ওই সমস্ত কথা এক এক করে বলে। সবথেকে প্রথমে উটের মালিক বলে, হে মহারাজ, এরা প্রথমে আমার উটের ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিত বলে। এরপর তারা বলছে যে আমরা ওই উটকেই দেখিনি, আমার ধারণা অবশ্যই এরাই আমার উট চুরি করেছে, আমার বিচার চাই হে মহারাজ। দ্বিতীয় ব্যক্তি বলেন যে আমার স্ত্রী রাত্রে ঘর থেকে বেরিয়ে গেছে, আর এরা তার ব্যাপারে সমস্ত কিছুই সঠিক বলছে। আর এরপর তারা বলছে যে আমরা তাকে দেখিনি, আমার স্ত্রীকে এরাই অপহরণ করেছে, আর কেউ নয়। এরপর রাজা ওই চার ভাইকে জিজ্ঞাসা করেন যে এই ব্যাপারে তোমরা চারজন কি কিছু বলতে চাও। চার ভাই বলে, হে মহারাজ, আমাদের কথাগুলিকে সবথেকে প্রথমে ভালোভাবে শুনে নিন। রাত্রে রমজান খান আমাদের ঘোড়া চুরি করে নিয়েছে। তারা এটুকুই বলে। ঠিক তখনই রমজান খান বলতে শুরু করে, হে মহারাজ, আমি এদের ঘোড়ার ব্যাপারে কিছুই জানি না, এরা আমাকে অকারণে ধরে নিয়ে এসেছে। তখন মহারাজ ওই চার ভাইকে জিজ্ঞাসা করেন যে এখন এটা বলো তো যে যখন রমজান খান তোমাদের ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কি কেউ এটা দেখেছিল। তখন তারা সবাই বলে, হে মহারাজ, আমাদের মধ্যে কেউই সেটা দেখেনি। তখন মহারাজ খুবই রাগান্বিত হয়ে বলেন, যখন তোমরা একে দেখোইনি তাহলে এর ওপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আর এই যে সমস্ত ব্যক্তিরা তোমাদের দোষী বলছে, এদের ব্যাপারে তোমরা কি বলতে চাও? তখন ওই চার বোকা ভাইয়েরা বলে, এরা আমাদের ওপর মিথ্যা অভিযোগ করছে, আমরা কোনো অপরাধী নই। আসলে আমরা একটি বিশেষ পদ্ধতির ব্যাপারে জানি, ওই পদ্ধতির মাধ্যমে আমরা এই সমস্ত কিছু বুঝতে পারি। তখন মহারাজ বলেন, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি তোমাদের পরীক্ষা নেব আর দেখব যে তোমরা সত্যি সত্যি কি কোনো পদ্ধতি জানো নাকি তোমরা মিথ্যা কথা বলছো। এর জন্য আমি একটি জিনিসকে অন্য জিনিসের মধ্যে লুকিয়ে রাখব। যদি তোমরা সেটাকে সঠিকভাবে বলে দাও তাহলে আমি মেনে নেব যে তোমরা সত্যি সত্যি একটি অবিশ্বাস্য পদ্ধতির ব্যাপারে জানো আর তোমরা নিরপরাধ। এরপর মহারাজ একটি ডালিম ফল নিয়ে আসেন এবং সেটাকে একটি সিন্ধুকের মধ্যে রেখে তাদের জিজ্ঞাসা করেন যে বলতো এই সিন্ধুকের মধ্যে কি আছে। ওই চার ভাই একে অপরের মুখ দেখতে থাকে। সবথেকে বড় ভাই বলে, গোল মতো একটা জিনিস। এরপর দ্বিতীয় জন বলে যে এর মাথার ওপর ছোট্ট তাজের মতো আছে। তৃতীয় ভাই বলে যে এর বীজ দানা দানা ধরনের। এবং অবশেষে চতুর্থ ভাই বলে যে তোমরা কেন বলছো না যে সিন্ধুকের মধ্যে ডালিম ফল আছে। এটা শুনে মহারাজ রমজান খানকে বলে যে এই ভাইদের ঘোড়া ফিরিয়ে দাও, না হলে তার মূল্য চুকিয়ে দাও। আর অন্যদের বলেন যে যাও, তোমরা নিজের উট এবং নিজের স্ত্রীকে অন্য জায়গায় খোঁজো, কারণ এই ভাইয়েরা সত্যি সত্যি একটি বিশেষ পদ্ধতির ব্যাপারে জানে। রমজান খানের থেকে ওই ঘোড়ার অর্থ আদায় করে ওই চার ভাই নিজেদের জন্য কয়েকটি ভেড়া ও ছাগল কিনে নেয়। এরপর তারা নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের সময় তারা একটি জঙ্গলের মধ্যে পৌঁছায়, যেখানে গাছের ছায়ার মধ্যে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। চার ভাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, এই জন্য তারা আবার সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর যখন এক ভাই চোখ খোলে তখন সে দেখে যে তাদের ছাগলের একটি বাচ্চা গাছের ডালের ওপরে চড়ে বসে আছে আর ভেড়াগুলি তাদের দিকে তাকিয়ে আছে। সে তাদের ভাইদের বলে যে হে ভাইরা, চুপি চুপি উঠে পড়ো,
ভাইরা বলে, কেন, কি হয়েছে? তখন সে বলে, আমাদের ছাগলগুলি গাছের ডাল ভাঙছে আর তারা সবাই আমাদের মারার জন্য আলোচনা করছে। 4 ভাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর তাদের ভেড়া ও ছাগলগুলিকে সেখানেই ছেড়ে চলে যায়। একটি ভেড়া তাদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। তখন এক ভাই একটি পাথর তুলে ওই ভেড়াকে মারতে শুরু করে আর বলে, একটিকে তো আমি মেরে ফেলেছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে চলো। যখন তারা অনেক সময় ধরে দৌড়াতে থাকে তখন তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে আর তারা অনেক জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকে। এরপর তারা একটি জায়গায় দাঁড়ায় এবং বলে যে, দেখো, আমরা সবাই ঠিক আছি তো? এটা বলে চতুর্থ ভাই নিজেদেরকে গুনতে শুরু করে, কিন্তু সে নিজেকে গুনতে ভুলে যায়। সে বলে যে, আমরা তো 3 জন, আমাদের চতুর্থ ভাই কোথায়? তখন দ্বিতীয় ভাই বলে, দাঁড়াও, আমি গুনতি করছি। এরপর সেও গোনা শুরু করে যে এই হলো 1, 2 আর 3। সেও নিজেকে গুনতে ভুলে যায় আর সেও বলে যে সত্যি সত্যি আমাদের চতুর্থ ভাই হারিয়ে গেছে। এইভাবেই 4 ভাই নিজেদেরকে গোনে, কিন্তু সবাই নিজেদেরকে গুনতে ভুলে যায়। তারা ভাবতে থাকে যে আমাদের চতুর্থ ভাই কোথাও হারিয়ে গেছে। ঠিক ওই সময় এক ব্যক্তি ঘোড়ায় চড়ে তাদের দিকেই পার হয়ে যাচ্ছিলেন। যখন তিনি এই ভাইদের এই ব্যাপারটি লক্ষ্য করেন তখন তিনি বুঝে যান যে এরা হলো দুনিয়ার সবথেকে বোকা মানুষ। তিনি বলেন যে যদি আমি তোমাদের গুনতি ঠিক করে দিই তাহলে আমি কি পাবো? তখন ওই ভাইয়েরা বলে, তাহলে আমরা সবাই আপনার গোলাম হয়ে যাব, আপনি যেখানেই যাবেন আমরা আপনার সঙ্গেই যাব। এরপর ঘোড়ায় চড়ে থাকা ওই ব্যক্তি প্রথমে এক ভাইয়ের হাত ধরে বলে যে এই হলো 1, এরপর দ্বিতীয় জনের হাত ধরে বলে এই হলো 2। এইভাবেই তাদের গুনতি ঠিক করে দেয়। তখন তারা 4 ভাই খুবই খুশি হয়ে ওঠে আর বলে, আমরা আজ থেকে আপনার গোলাম। তখন ওই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা এমনভাবে দৌড়াচ্ছিলে কেন? তখন তারা বলে যে আমাদের ভেড়া ও ছাগলেরা গাছের ডাল ভাঙছিল এবং তারা আমাদের মারার জন্য আলোচনা করছিল। তখন ওই ব্যক্তি বলেন যে এখন তোমরা আমার সঙ্গে ওই ভেড়া ও ছাগলগুলির কাছে চলো, আমি তাদের সঙ্গে তোমাদের সমস্ত কিছু ঠিক করে দেব। এরপর যখন তারা জঙ্গলের রাস্তায় পৌঁছায় তখন ওই একটি ভেড়া সেখানেই মরে পড়েছিল। ওই ভাইরা বলে যে এটাই হলো ওই ভেড়া যে আমাদেরকে মারার জন্য আমাদের পিছনে পিছনে আসছিল। জঙ্গলে পৌঁছে যখন ওই 4 ভাইয়ের নজর তাদের ভেড়া ও ছাগলগুলির ওপর পড়ে তখন তারা একটু ভয় পেতে থাকে। তখন ওই ব্যক্তি প্রত্যেকটি ভেড়া ও ছাগলের কাছে যান এবং তাদের মাথায় আলতো করে একটু হাত দেন। এরপর তিনি ভাইদের বলেন যে এখন তোমাদের ওই ভেড়া ও ছাগলেরা কিছুই বলবে না। এরপর তিনি তাদের বলেন যে তোমরা সবাই এখন আমার সঙ্গে চলো। ঘোড়ায় চড়া ওই ব্যক্তি ওই 4 ভাই এবং তাদের ভেড়া ও ছাগলেদের নিয়ে নিজের ঘরে পৌঁছায়। এরপর তিনি ওই 4 ভাইকে নিজের সামনে দাঁড় করান আর তাদের সবাইকে নিজের নিজের দায়িত্ব বোঝান। একজনকে বলেন যে তুমি গবাদি পশুদের জন্য ঘাস কেটে নিয়ে এসো, অন্যজনকে বলেন ভেড়া এবং ছাগলদের চড়াতে নিয়ে যাও, তৃতীয় জনকে বলেন আমার মা খুবই অসুস্থ তাই তুমি তার দেখাশোনা করো, আর মনে রাখবে তার উপর যেন একটি মাছিও না বসে। আর চতুর্থ জনকে বলেন তুমি গমের ফসল কেটে ঘরের মধ্যে নিয়ে এসো। এই 4 ভাইকেই নিজের নিজের কাজ বুঝিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি নিজের ব্যবসায় নিয়োজিত হয়ে পড়েন। যে ভাইয়ের দায়িত্ব তার মায়ের শরীরে একটিও মাছি না বসতে দেওয়া ছিল সে একটি লাঠি নিয়ে বসে পড়ে। যখন তার মায়ের ওপরে কোনো মাছি বসতে থাকে তখন সে ওই লাঠি দিয়ে তাদের মারতে থাকে। এতে করে ওই বেচারি বুড়ি জোরে জোরে চেঁচাতে শুরু করে। 3-4টি খুবই জোর লাঠির আঘাত খাওয়ার পর ওই বেচারি বুড়ি দম বন্ধ হয়ে যায়। যখন ওই বুড়ি একদমই শান্ত হয়ে যায় তখন সে মনে মনে ভাবে যে হয়তো এই বুড়ি একটু আরাম করছে। সে বুড়িকে চাদর দিয়ে ঢেকে দেয় এবং নিজে একদিকে বসে পড়ে। এদিকে যে ভাইয়ের দায়িত্ব ছিল গবাদি পশুদের ঘাস খাওয়ানোর সে মনে মনে ভাবে যে এই কাজটি খুবই কঠিন আর সে এটা করতে পারবে না। তাই সে 2টি গরুর মাথা ধড় থেকে আলাদা করে দেয় আর ওই মাথা 2টিকে ঘাসের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে করে তারা নিজে নিজে খেতে থাকে। যে ভাইয়ের দায়িত্ব গমের ফসলকে কেটে ঘরে আনার ছিল সেও ভাবে যে এই কাজটিও খুবই কঠিন, তাই সে গমের সমস্ত দানাকে জ্বালিয়ে ফেলার নির্ণয় নেয়। এরপর সে ওই গমের ফসলের ওপর আগুন ধরিয়ে দেয়। এখন চতুর্থ ভাই যে ওই ভেড়া ও ছাগলেদের চড়াতে নিয়ে গিয়েছিল হঠাৎ করে সেখানে একটি নেগড়ে হামলা করে
এবং এক এক করে ওই সমস্ত ভেড়া ও ছাগলদের খেতে শুরু করে। তখন ওই ভাই ভাবে যে এই গ্রামের কুকুরেরা কত ক্ষুধার্ত, মনে হয় এদের মালিক এদেরকে খাওয়ার জন্য কিছুই দেয়নি। তাই সে ওই ভেড়াদের সেখানেই ছেড়ে দেয় এবং নিজের বাড়ি ফিরে আসে। দুপুরবেলা যখন ওই ব্যক্তি ঘরে ফেরে তখন সে এক ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার মাকে ভালোভাবে দেখাশোনা করেছো? তখন ওই ভাই বলে, হে মহাশয়, আপনি যখন থেকে গেছেন তখন থেকেই তিনি আরাম করছেন। এরপর যখন ওই ব্যক্তি নিজের মায়ের চাদর সরান তখন তিনি দেখেন যে তার মায়ের শরীর সম্পূর্ণ রক্তে ভিজে গেছে আর তিনি মারা গেছেন। তখন ওই ব্যক্তি কাঁদতে শুরু করেন আর ভাবেন যে বাকি ভাইদেরও একটু খবর নেওয়া যাক, না জানি তারা আমার কি কি সর্বনাশ করে ফেলেছে। এরপর যখন তিনি আর এক ভাইকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করেছো, তখন সে বলে এখনো পর্যন্ত ওই বলদদের মুখ ওই ঘাসের মধ্যেই ঢুকে আছে, যাতে করে তাদের পেট ভালোভাবে ভরে যায়, তারা তো নিজে নিজেই খেয়ে চলেছে। এরপর যখন ওই ব্যক্তি সেখানে দেখতে যায় তখন তিনি দেখেন যে ওই বলদদের মাথা ধড় থেকে আলাদা আর তাদের মাথাগুলি ওই ঘাসের মধ্যেই ঢোকানো আছে। এরপর তিনি আরেক ভাইকে জিজ্ঞাসা করেন যে তুমি কি ফসল কেটে ফেলেছো? তখন সে খুবই খুশি হয়ে বলে যে আমি ভাবলাম যে আপনার মা খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন, তাই তিনি রুটি কিভাবে তৈরি করবেন, তাই আমি ওই গমের দানাকেই জ্বালিয়ে দিয়েছি। এরপর যখন ওই ব্যক্তি দেখেন তখন তার সম্পূর্ণ গমের ফসল আগুনে ঝলসে গিয়েছিল। এরপর তিনি সর্বশেষ এক ভাইকে জিজ্ঞাসা করেন যে আমার সমস্ত ভেড়া ও ছাগলেরা কোথায়? তখন ওই ভাই বলতে থাকে যে এই শহরের কুকুরেরা খুবই ক্ষুধার্ত, আজ পর্যন্ত আমি এমন ক্ষুধার্ত কুকুর কোনোদিনও দেখিনি। ওই কুকুর এসে ভেড়াগুলিকে খেতে শুরু করে আর আমি তাকে বাধা দিইনি। ওই ঘোড়ায় চড়ে থাকা ব্যক্তি সবার কথা শুনে নিজের মাথায় হাত দিয়ে দেন। এরপর তিনি সবাইকে ডাকেন আর বলেন তোমরা আমার এত বড় ক্ষতি করে দিয়েছ যে আমার পরবর্তী কয়েকটি প্রজন্ম এটা মনে রাখবে। তোমরা আমার মাকে মেরে ফেলেছ আর আমার সমস্ত কারোবারকে শেষ করে দিয়েছ। যাই হোক, তোমরা হলে এই দুনিয়ার সবথেকে বড় মূর্খ, তাই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন তোমরা একটি বেলচা নিয়ে কবরস্থানে যাও আর সেখানে এমন একটি কবর তৈরি করো যার গভীরতা যেন কান বরাবর হয়। এরপর ওই চার ভাই বেলচা নিয়ে কবরস্থানে গিয়ে পৌঁছায় আর সেখানে পৌঁছে এক ভাই বেলচা চালায়। দ্বিতীয় ভাই কয়েক মিনিট পরেই ওই কবরকে দেখে যে এটা তো কানের থেকেও বেশি হয়ে গেছে। বাকি ভাইরাও ওই কবরকে দেখে। এরপর তারা ভাবে ঘোড়ায় চড়া ওই ব্যক্তি আগে থেকেই আমাদের উপর রেগে আছে, তার উপর যদি এই কবর বড় হয়ে যায় তাহলে আরও বেশি রেগে উঠবেন। তারা ওই কবরকে সেখানেই ছেড়ে দেয় এবং এটা ভেবে ঘরে পৌঁছে যায় যে ওই কবর তো তৈরি হয়ে গেছে। এদিকে ওই ব্যক্তি অবাক হয়ে যায় যে তারা এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো। তিনি জিজ্ঞাসা করেন যে তোমরা কি কবর খুঁড়েছ নাকি এমনি এমনি চলে এসেছো? তখন ওই ভাইয়েরা বলতে থাকে, হে মহাশয়, এই কাজটি এতটাও কঠিন ছিল না, আমরা তো কবর খুঁড়ে চলে এসেছি। তখন ওই ব্যক্তি বলেন যে এই কাজে তো অনেক সময় লাগে, আমি এটা বুঝতে পারছি না তোমরা ওই কবর এত তাড়াতাড়ি কিভাবে খুঁড়ে ফেললে। চলো আমার সঙ্গে, আমাকে দেখাও। এরপর যখন ওই ব্যক্তি কবরস্থানে পৌঁছান তখন তিনি ওই কবরের সন্ধান করতে থাকেন, কিন্তু ওই কবর কোথাও নজরে আসে না। ওই কবর খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। অবশেষে এক ভাই বলে, হে মহাশয়, দেখুন এই হলো আপনার কান বরাবর কবর। তখন ওই ব্যক্তি বলেন, আরে বোকারা, আমি তো কানের দিকে ইশারা করে কবরের গভীরতা বুঝিয়েছিলাম, কিন্তু এটা তো এতটুকু একটা কবর। এখন তোমরা চার ভাই যাও আর আমার মায়ের মৃতদেহ নিয়ে এসো, আমি নিজেই তার জন্য কবর খোদাই করব। এরপর ওই চার ভাই যায় এবং ওই ব্যক্তির মাকে একটি খাটের ওপর শুইয়ে দৌড়ে দৌড়ে নিয়ে আসে, কিন্তু রাস্তায় ওই বৃদ্ধা কোথাও পড়ে যায়। কবরস্থানে পৌঁছে যখন তারা ওই খাটটিকে নামায় তখন তারা একে অপরের দিকে হাঁ করে দেখতে থাকে। ওই ব্যক্তি বলেন যে আমার মা কোথায়? তখন তারা বলে, হে মহাশয়, আমরা আপনার মাকে নিয়ে আসছিলাম, কিন্তু তিনি রাস্তায় কোথাও পালিয়ে গেছেন। এখন আমরা এখানে চলে এসেছি, এখন আমরা দেখছি যে তিনি নেই। ওই ব্যক্তি বলেন, এটা কিভাবে সম্ভব যে একজন মৃত ব্যক্তি পালিয়ে গেছে? এরপর তিনি খুবই রেগে গিয়ে বলেন যে যেভাবেই হোক আমার মাকে খুঁজে নিয়ে এসো, না হলে তার জায়গায় তোমাদের চারজনকে এখানে পুঁতে ফেলবো। চার ভাই ওই বৃদ্ধা মহিলাকে রাস্তায় খুঁজতে বের হয়
এরপর তারা রাস্তায় একজন বৃদ্ধাকে দেখে, যিনি কিছু কাঠের টুকরো একত্রিত করছিলেন। তখন তারা ওই বৃদ্ধা মহিলাকে বলে যে আপনি এখানে কাঠের টুকরো একত্রিত করছেন, আর ওদিকে আপনার ছেলে আমাদেরকে জীবন্ত পুঁতে ফেলার ভয় দেখাচ্ছে, চলুন আমাদের সঙ্গে। এখন ওই বৃদ্ধা মহিলা খুবই চেঁচাতে থাকেন, কিন্তু ওই 4 ভাই তাকে একদমই ছাড়ে না। এরপর যখন তারা কবরস্থানে পৌঁছে যায়, তখন তারা ওই ব্যক্তিকে বলে যে এই নিন আপনার মা, আপনি এখন এনাকে সামলান, ইনি তো আসতেই চাইছিলেন না, ফালতু ফালতু আমাদের নাম বদনাম হচ্ছিল, আমরা এনাকে জোর করে ধরে নিয়ে এসেছি। ওই ব্যক্তি যখন ওই বৃদ্ধা মহিলাকে দেখেন, তখন তিনি তার কাছে ক্ষমা চান আর বলেন যে এরা আমার বৃদ্ধা মায়ের মৃতদেহকে কোথাও হারিয়ে ফেলেছে আর তার জায়গায় আপনাকে তুলে নিয়ে এসেছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর ওই ব্যক্তি নিজেই যান এবং নিজের মায়ের মৃতদেহকে খুঁজে নিয়ে আসেন আর তাকে কবর দেন। এখন ওই ঘোড়ায় চড়া ব্যক্তি এই 4 ভাইয়ের বোকামির জন্য খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই তিনি তাদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেন আর নিজেই নিজেকে খুবই আফসোস করতে থাকেন।